সমস্ত ষড়যন্ত্র আর চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে বুক চিতিয়ে লড়াই করছে তা আজ গোটা বিশ্ব দেখছে। সাবেক স্পিকার শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী ফ্যাসিস্ট শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা বিএনপি সরকারের একটা অসম্ভব নাটকীয়তা। বিরোধী দলের বন্ধুরা জুলাই আগস্ট বলতে পারবে ৭১ এবং ৯০ এর ট্রফি কিন্তু তাদের ঘরে নাই। এক মিনিট, বিরোধী দলের বেঞ্চেও মুক্তিযোদ্ধা রয়েছেন। অসংখ্য মিথ্যা তথ্য এখানে এসে ধন্যবাদ জানাই বিএনপিকে আমাকে মনোনয়ন না দেবার জন্য। আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কত লক্ষ মানুষের ভালোবাসা, দোয়া, সহযোগিতা আমার পাশে ছিল। বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে আর সকল কিছুই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয় এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে কি পরামর্শ দিলেন সেই ব্যাপারেও কোথায় কোনো প্রশ্ন উত্থাপন করা যায় না। কেন মানুষের বিশ্বাস সরকার অর্জন করতে পারছে না? সরকার যা কিছু বলছে কেউ বিশ্বাস করছে না, কেউ আস্থা স্থাপন করতে পারছে না। যে যার মতো এতটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে যে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্পগুলোতে মানুষ মৌমাছির মতো ঘুরছে এবং সরকার যত চিৎকার করছে, চেঁচামেচি করছে, ভয় দেখাচ্ছে, শাস্তি দিচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং তাদের দাবিদার মিডিয়া দিয়ে একের পর এক উপর্যুপরি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না। স্পিকার শিরিন শারমিন আদালতে আত্মসমর্পণ করলে ভালো হতো, তাহলে ওনার জন্য এটা সহজ হতো। এটা ওনার একটা ভুল আমি মনে করি এবং খুব দ্রুতই উনি মুক্তি পাবেন বলে আমি আশা করি। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় বলতে পারেন। কেননা যেটার ইঙ্গিত পেয়েছেন আপনারা ভিডিওর শুরুতেই, কিছু কিছু ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখে সংসদের ভিতর কিন্তু ঝড় উঠে গিয়েছে। আজকে বিএনপির একজন এমপিকে কিন্তু অবশেষে স্পিকার কিন্তু থামিয়ে দিয়েছে, ভুল ধরিয়ে দিয়েছে এবং একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্যকে ঘিরেও কিন্তু আজকে আলোড়ন সৃষ্টি হয়েছে। তো যাই হোক দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো বিশ্লেষকদের বিশ্লেষণগুলো শুনে আসি। সাবেক স্পিকার শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ আওয়ামী ফ্যাসিস্ট শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা বিএনপি সরকারের একটা অসম্ভব নাটকীয়তা। দর্শক খবর, ধানমন্ডিতে আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরিন শারমিন। আসলে কি তাই? না, ঘটনা আপনাদেরকে ফাঁস করে দিচ্ছি। আসলে শিরিন শারমিন অনেক আগে ইউনূস সরকারের হাতে কার্যত গ্রেপ্তার ছিলেন, তবে গ্রেপ্তারের ধরনটা ছিল ভিন্ন। ইউনূস সরকার শিরিন শারমিনকে একদম গ্রেপ্তার দেখায়নি, আবার দেশ ত্যাগ করারও সুযোগ দেয়নি। যেমন সেনাপ্রধান কিন্তু অনেককে দেশ ত্যাগ করার সুযোগ দিয়েছেন, হাসান মাহমুদ, আরাফাত চৌধুরী, মোহাম্মদ আলী আরাফাত, তারা অনেকে কিন্তু দেশ ছাড়তে পেরেছেন, এটা সেনাপ্রধান সুযোগ দিয়েছেন। কিন্তু শিরিন শারমিনকেও এরকম দেশ ত্যাগ করানোর একটা পরিকল্পনা ছিল ওয়াকারুজ্জামানের, কিন্তু ওয়াকার পারেনি। এমনকি তার পাসপোর্টের মেয়াদ বাড়ানো বা এরকম কোনো সুরক্ষিত জায়গায় বসে তাকে তার ফিঙ্গার দেওয়ার ব্যবস্থা করা, এরকম অনেক নাটকের কথা আমরা শুনেছিলাম। যেহেতু স্পিকার শিরিন শারমিন চৌধুরী সেনাপ্রধানের আত্মীয়, অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়, সুযোগটা তাকে দিতে চেয়েছিলেন কিন্তু পারেনি। ইউনূস সরকার সেনাপ্রধানের সাথে দিন দরবার করে শিরিন শারমিন চৌধুরীকে দেশের ভিতরে রেখে দিয়েছিল, কিন্তু ইউনূস সরকার আবার সেনাপ্রধানের সাথে কনফ্লিক্টে যে তাকে গ্রেপ্তারও করেনি, জাস্ট রেখে দিয়েছিল যে আছেন। যেমনটা ঘটেছিল অনেকটা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ক্ষেত্রে। আনিসুল হক এবং সালমান এফ রহমান তাদের একজনকেও কার্যত সদরঘাটের সেই পালানোর সময় নৌকা থেকে গ্রেপ্তার করা হয়নি। সালমান এফ রহমান বলা হয়ে থাকে যে শেখ হাসিনা যে হেলিকপ্টারে পালিয়েছেন সেই হেলিকপ্টারে ছিল, ভারত তাকে পুশব্যাক করে ইউনূস সরকার হাতে দিয়েছে। আর আনিসুল হককে অন্য জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে সময় মতো, অথবা সরকারের পছন্দ মতো সময়ে জাস্ট সদরঘাটে গ্রেপ্তারের একটা নাটক মঞ্চস্থ করা হয়েছে, দেখানো হয়েছে। আসলে ওইরকম দাড়ি কেটে ওইভাবে আনিসুল হক কিংবা সালমান এফ রহমান পালাননি, তার আগেই তারা গ্রেপ্তার হয়েছে। এটা হচ্ছে সত্য কথা। শিরিন শারমিনের ক্ষেত্রেও সেম থিং হ্যাপেন। শিরিন শারমিনকে আগেই ইউনূস সরকার আটক করেছে, তো এখন জাস্ট আটকটা জনগণের সামনে এনেছে। কেন এনেছে? কিছু হিসাব নিকাশ আছে। শিরিন শারমিনকে যদি ইউনূস সরকার অনেক আগেই গ্রেপ্তার দেখাতো তাহলে অনেক জটিলতা আসতো। যেমন একটা নির্বাচন, সেই নির্বাচনের পর সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন কে, প্রথম অধিবেশনে প্রথম দিনে সভাপতিত্ব করবেন কে, এইসব প্রশ্নে সাংবিধানিকভাবে স্পিকার সে যে দলেরই হোক না কেন, সে যতই অপরাধী হোক না কেন তার উপরেই বাড়তে। আবার শিরিন শারমিন ইজ এক্সেপশনাল। শিরিন শারমিন আওয়ামী লীগ, তার বিরুদ্ধে হত্যা মামলা আছে, কিন্তু এই মামলা কতদূর সঠিক এটা আমি জানি না, তেমন একটা সন্দেহ হয় না। শিরিন শারমিন ব্যক্তি জীবনে অত্যন্ত মেধাবী, ঢাকা ইউনিভার্সিটিতে ফার্স্ট হয়েছিলেন আইনে এবং তিনি অনেকটা সুশীল লাইফ লিড করেছেন। তবে এই শিরিন শারমিনকে হাসিনা ব্যবহার করেছে এবং এই শিরিন শারমিন কিন্তু 3 ভুয়া নির্বাচনের এমপি এবং 3 ভুয়া নির্বাচনের ভুয়া স্পিকার। ভুয়া স্পিকার, ভুয়া এমপি, বিনা ভোটের এমপি, যাই হোক না কেন, হোয়াট এভার, তিনি যদি দেশে থাকেন, তার অস্তিত্ব থাকে, তাহলে তার মাধ্যমেই বিএনপি জামাত এমপিদের শপথ নিতে হতো এবং প্রথম দিন তাকে সভাপতিত্ব করতে হতো। তো এটা ইউনূস সরকারও চায়নি, বিএনপি সরকারও চায়নি। এখন শিরিন শারমিন পদত্যাগ করেছেন বলা হয়েছে, কিন্তু পদত্যাগের কোনো প্রমাণও নেই।
তো স্বাভাবিকভাবেই গ্রেপ্তার করলে যেহেতু আদালতে উঠাতে হবে, আইনজীবীদের মাধ্যমে বা আদালতের ক্যামেরার সামনে যদি বলে দেন আমি পদত্যাগ করিনি ইত্যাদি ইত্যাদি, তাহলে অনেক জটিলতা দেখা দিত। এই শিরিন শারমিনের মাধ্যমেই এবার 12 তারিখ নির্বাচিত এমপিদের শপথ পড়াতে হতো, এবং শিরিন শারমিনই প্রথম খন্দকার মোশাররফ হোসেন যে চেয়ারে বসেছেন স্পিকারের চেয়ারে প্রথম দিন, ওইখানে শিরিন শারমিন বসতো। তারপরে শিরিন শারমিনের নেতৃত্বে তার সভাপতিত্বে নতুন স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত হতো, দেন শিরিন শারমিন আউট হতো। তো এই দৃশ্য এটা তো জাতি মানত না, যে শিরিন শারমিন হাসিনার স্পিকার, সে সভাপতিত্ব করবে সংসদে, সে শপথ পড়াবে, ইটস ইম্পসিবল। চুপ্পুকে মানতে পারলো, শিরিন শারমিনকে মানতে পারতো না, কারণ চুপ্পু তো শিরিন শারমিন তো সরাসরি বিনা ভোটের এমপি ছিল, কিন্তু চুপ্পু তো এমপি ছিলেন না। আর যেহেতু শিরিন শারমিন আবার ওইভাবে গতানুগতিক আওয়ামী লীগ নয়, এই জন্য তাকে একটু ছাড় দেওয়া হয়েছে, নিরিবিলি থাকতে দেওয়া হয়েছে, জেলে ঢুকানো হয়নি। যে শপথ পড়ানো যে জটিলতা দৃষ্টিকটু বিষয়টা শিরিন শারমিনের মাধ্যমে যেন শপথ নিতে না হয়, এই ঘটনা শেষ হয়েছে। এখন বিএনপি সরকার তাকে গ্রেপ্তার দেখিয়েছে। আসলে শিরিন শারমিন অনেক আগে গ্রেপ্তার, তাকে নজরদারিতে অথবা নজরবন্দি কিংবা একটু ভিন্ন আবহে তাকে গ্রেপ্তার রাখা হয়েছে। নইলে ইটস ভেরি সিম্পল, শিরিন শারমিনের মতো মোস্ট ওয়ান্টেড পারসন অথবা এত বড় হেভিওয়েট লোক, তিনি রাজধানী ঢাকায় ধানমন্ডিতে আত্মীয়র বাসায় থাকবেন, এতদিন কেউ জানবে না, আর এখন হঠাৎ করে জেনে তাকে গ্রেপ্তার করবে, এটা কি হয়? ইউনূস সরকার কি জানতো না যে ধানমন্ডিতে আত্মীয়র বাসায় আছেন? রাজধানীতে এরকম একটা জায়গায় এত বড় লোক কি লুকিয়ে থাকতে পারে? পারে না, এটা ধরা কোনো ব্যাপার না। এবং এই কয়েকদিন আগেও শিরিন শারমিনকে কলকাতায় দেখা গিয়েছে, এরকম একটা খবর ছড়িয়েছিল, দ্যাট ওয়াজ ফেক। শিরিন শারমিন বাংলাদেশি ছিলেন এবং সরকার, ইউনূস সরকার এটা জানতো, কারণ ইউনূস সরকার গ্রেপ্তার করে দিয়ে গেছে, ওইটার সুফল এবং ক্রেডিট ভোগ করছে বিএনপি সরকার। আর এটা বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে করা হয়েছিল, কারণ শিরিন শারমিনকে আগে গ্রেপ্তার দেখানো হলে সত্যি একটা জটিলতা তৈরি হতো, দৃষ্টিকটু বিষয় তৈরি হতো। শিরিন শারমিন পদত্যাগ না করলে তাকে তো ঘাট ধরে পদত্যাগ করানো যেত না, কারণ শিরিন শারমিন মনে করতেন যে আমি জেলে আছি, জেলেই থাকবো, তার চাইতে বরং সত্য কথা বলি যে আমি পদত্যাগ করিনি, কারণ তাতে তো আমার কোনো লাভ নাই মিথ্যা কথা বললে, আমাকে তো জেলেই থাকতে হবে। এই জন্য হয়তো পদত্যাগের কথা স্বীকার করতো না। আর রাষ্ট্রপতির তো লাভ আছে, যদি বলে যে না আমি পদত্যাগ, শেখ হাসিনা পদত্যাগ করেছে, মানে সরকার যা শিখিয়ে দিচ্ছে ওইটা বললে তো তার লাভ আছে, তিনি বহলতবিয়তে থাকতে পারবেন, তার জেলে যাওয়া লাগবে না। কিন্তু শিরিন শারমিন এই জন্য হয়তো সত্য বলে দিতেন। এখন প্রশ্ন আসতে পারে যে এখন যদি বলে দেন শিরিন শারমিন যে না আমি কোনো পদত্যাগপত্র জমা দেইনি, ওটা ভুয়া ছিল, এটা যদি শিরিন শারমিন বলেন তাহলে তাতে কিছু আসে যায় না, কারণ শপথ নেওয়ার ঘটনা হয়ে গেছে। আর এখন বরং প্রচারণা চালানো যায় যে এখন মিথ্যা কথা বলছে, তুমি পদত্যাগপত্র দিয়ে এই সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা কথা বলছে, এই প্রশ্ন কিন্তু সামনে আনা যায়। কিন্তু তখনকার সময় সরাসরি প্রমাণ করা বা এটা নিয়ে কেউ আদালতে গেলে যে শপথ কে পড়াবেন, অনেক জটিলতা তৈরি হতো। শপথ যেহেতু হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু করার নেই। অতএব এই জন্য এই নাটকীয়তা। ধানমন্ডিতে আত্মীয় বাসা থেকে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরিন শারমিন, এত সোজা, আত্মীয় বাসায় বসে থাকবে আর ইউনূস সরকার জানবে না, বিএনপি সরকারও 1.5 মাস পর জানবে না, এটা আগেভাগেই হয়েছিল। জাতিসংঘ ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি সোমবার 6 এপ্রিল দিবাগত রাত আনুমানিক 8:30টার দিকে রাজধানী ধানমন্ডি 8 এ রোডের একটি বাসভবন থেকে তাকে 8 এ 9 এ আমার কাছাকাছি, এক সময় আমার ঠিকানা ছিল, তো এটা হাস্যকর যে ওটা একটা ভিআইপি এরিয়া, তো ওখান থেকে এইভাবে গ্রেপ্তার আনা যায় না, ওটা গোয়েন্দা নজরদারি বা একটা জনবহুল কোনো বস্তি এলাকা না, ওখানে কে হাটে কারা থাকে খুব সহজে দেখা যায়, খুব একটা সিকিউর একটা এরিয়া। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তার বিষয়ে নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, এরপরে তাকে আদালতে উঠানো হয়েছে, হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন কিছু কিছু হত্যা মামলা এটা বিশ্বাসযোগ্য নয়, হাসিনার বিনা ভোটের এমপি ছিলেন, ভুয়া স্পিকার ছিলেন, অতএব তাকে জেল খাটতে হবে, শাস্তি পেতে হবে। রাষ্ট্র ক্ষমতা লাভ, সিংহাসনে আরোহণ, রাজা হিসেবে রাষ্ট্র পরিচালনা, প্রজাদের ভালোবাসা পাওয়া, প্রজাদের কল্যাণ সাধন করা, প্রজাদের হৃদয়ে তা কিংবা তাদের মানুষ পটে কিংবা মস্তিষ্কে দীর্ঘ সময় ধরে ভালোবাসায় জাগরুক থাকা, এটি একটি সৌভাগ্যের বিষয়। গ্রহ নক্ষত্র, মানুষের আশা আকাঙ্ক্ষা, চিন্তা চেতনা, জনগণের সার্বিক চরিত্র এবং শাসকের ব্যক্তিগত চরিত্র, সব কিছুর মূলে যে গ্রহ নক্ষত্রের একটা লীলা খেলা আছে, এটা আদিকাল থেকে আজ অবধি পৃথিবীর সব জায়গাতে এটা সর্বজন স্বীকৃত। যারা গোড়া মুসলিম, তাদের একটা বিরাট অংশ জ্যোতির্বিজ্ঞান বিশ্বাস করে না, তারা মনে করে সবকিছু আল্লাহর হুকুমে হয়, ভালো মন্দ সবকিছু, এটা এক অর্থে ঠিক আছে। কিন্তু তাহলে পৃথিবীতে এত অন্যায় কেন, অবিচার কেন, জুলুম কেন, ঝড় বৃষ্টি বন্যা কেন, এত অপমৃত্যু কেন, এত যুদ্ধ কেন? এর প্রতিটি বিষয় দার্শনিকভাবে যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আর যদি আপনি চিন্তা করতে না পারেন, আপনি একজন অন্ধ ধর্মবিশ্বাসী হবেন অথবা ঈমান হারা হয়ে পড়বেন, বলবেন দেয়ার ইজ নো গড। এই জন্য সকল ধর্মেই জ্যোতির্বিজ্ঞান চর্চা, তারপর ভূগোল চর্চা, বিজ্ঞান চর্চা, অঙ্ক চর্চা, এটা ছিল অপরিহার্য। তো সেই দিক থেকে একজন শাসক বা একটি রাজনৈতিক দল বা একটি গোষ্ঠী যখন রাজকর্ম শুরু করে, তখন প্রকৃতিতে কতগুলো লক্ষণ ভেসে ওঠে। কেন, কী কারণে ওঠে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই যে গ্রহ নক্ষত্রের বৃহস্পতির যে নড়াচড়া, রাজার সৌভাগ্য প্রজাদের দুর্ভাগ্য, প্রজাদের সৌভাগ্য রাজার সৌভাগ্য,
বা প্রজাদের সৌভাগ্য রাজার দুর্ভাগ্য, এই বিষয়গুলো কিভাবে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে এক কথায় বলে নেই, এবার যে বিএনপি ক্ষমতায় এলো, এই ক্ষমতায় আসাটা অ্যাবসলিউটলি একটি আসমানি ফয়সালা ছিল। কিন্তু কেন জানি বা কী কারণে জানো এই আসমানি ফয়সালাটি বিএনপির জন্য বুমেরাং হতে চলেছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে বিএনপি ইতিহাসের জঘন্যতম যে দুর্ভাগ্য, সেই দুর্ভাগ্যের কবলে পড়েছে। ডানে গেলে বিপদ, বামে গেলে বিপদ। এবং মাত্র এই যে 18 মাসে, শেখ হাসিনার পতনের পরে প্রথম 18 মাস, এই 18 মাসে বিএনপির কর্মকাণ্ড, চিন্তা চেতনা সব কিছু, তাদের উপর যে অর্পিত দায়িত্ব বা তাদের উপর যে নিয়ামত আল্লাহ দিয়েছিলেন, সেই দায়িত্বের বরখেলাপ করা হয়েছে, নিয়ামতের খেয়ানত করা হয়েছে। এত কিছুর পর আবার বিএনপি যে ক্ষমতায় এলো, সেই ক্ষমতায় আসার জন্য তারা আল্লাহর প্রতি নির্ভর না করে পৃথিবীর অনেক মানুষের প্রতি নির্ভর করেছে। তারপর তারা এমন অনেক কাজ করেছে, গোপনে প্রকাশ্যে এমন অনেক কথা বলেছে এবং অনেক বিষয় বিশ্বাস স্থাপন করেছে যেটি তাদের একেবারেই দরকার ছিল না। ফলে মাত্র 1.5 মাসের মধ্যে, 45 দিনের মধ্যে সরকারের সামনে যে সমস্যাগুলো এসেছে, এই সময়ের মধ্যে যে জনরোষ তৈরি হয়েছে, এই সময়ের মধ্যে যে বিরক্তি তৈরি হয়েছে, আর এর সময়ের মধ্যে সরকারের একজন কর্মকর্তা, কর্মচারী, কর্তা ব্যক্তি জনগণের মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা কিংবা নির্ভরতার বিমূর্ত প্রতীক রূপে আবির্ভূত হননি। আচ্ছা, আপনি বলেন তো, বিএনপির কোন লোকটিকে দেখে আপনার মনে হয় ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনি তাকে ভক্তি করেন, শ্রদ্ধা করেন? আচ্ছা বলেন তো, বিএনপির কোন লোকটিকে দেখে মনে হয় যে এই লোকটি অর্থনৈতিকভাবে পরিপূর্ণভাবে সৎ, সে জেনাকার নয়, ব্যভিচারী নয়, তারপর অন্যের হক নষ্ট করে না, নিজে পরিশ্রম করে 2 পয়সা উপার্জন করে এবং সেই পয়সা দিয়ে খাওয়া দাওয়া করে, ডাল হোক ভাত হোক সেটা? বিএনপির কয়জনের ব্যাপারে আপনি সেই সাক্ষ্য দিতে পারবেন? আবার যদি বলা হয় যে আচ্ছা বলেন তো, বিএনপির কে কে চাঁদাবাজি করেছে, কে কে মাস্তানি করেছে, কে কে অন্যের হক নষ্ট করেছে, কে কে রাষ্ট্রের হক নষ্ট করেছে, কে কে চোখে মুখে মিথ্যা কথা বলে, আর কে কে অভিনয় করে, মুনাফিকি করে? আপনি দেখেন তো কয়জনের নাম বলতে পারেন বা কয়জনকে দেখেন? তাহলে বুঝতে পারবেন যে কেন আল্লাহর দেয়া একটি নিয়ামত, আল্লাহর দেয়া একটি সুযোগ, সেটি একটি রাজনৈতিক দলের জন্য দুর্ভাগ্য, দুর্ভোগ এবং দুর্দশায় পরিণত হয়ে গেল। ধরুন বিএনপি ক্ষমতায় এলো, আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল ইরান এবং ইসরায়েল যুদ্ধ, ইরান এবং আমেরিকা যুদ্ধ। এবং এই যুদ্ধে বাংলাদেশে আসলে কোনো অবস্থাতেই নেতিবাচক কোনো কিছু হওয়ার সম্ভাবনা ছিল না। পেট্রোলের পর্যাপ্ত মজুদ আছে, ডিজেলের পর্যাপ্ত মজুদ আছে, অকটেন প্রয়োজনের চেয়ে বেশি আছে। কিন্তু তারপরেও কেন মানুষের বিশ্বাস সরকার অর্জন করতে পারছে না? সরকার যা কিছু বলছে কেউ বিশ্বাস করছে না, কেউ আস্থা স্থাপন করতে পারছে না। যে যার মতো এতটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে যে বাংলাদেশের সমস্ত পেট্রোল পাম্পগুলোতে মানুষ মৌমাছির মতো ঘুরছে এবং সরকার যত চিৎকার করছে, চেঁচামেচি করছে, ভয় দেখাচ্ছে, শাস্তি দিচ্ছে, মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং তাদের দাবিদার মিডিয়া দিয়ে একের পর এক উপর্যুপরি প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে, কিন্তু পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না, অথচ এটা কোনো সমস্যা নয়। দ্বিতীয়ত, এই ধরনের যুদ্ধ অতীতে যখন হয়েছে, উন্নত বিশ্বে বা দ্বিতীয় বিশ্বে যখন এই ধরনের সমস্যা হয়, তৃতীয় বিশ্বের চাহিদা বেড়ে যায়। আপনি ধরুন যে গত মাসে $4.25 বিলিয়ন, মানে মার্চ মাসে $4.25 বিলিয়ন বিদেশি রেমিটেন্স এসেছে, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয়নি। কেন হলো বলেন তো? এই যুদ্ধের সময় ওই দেশে যারা টুকটাক ব্যবসা বাণিজ্য করতো, ব্যাংকে টাকা পয়সা রেখেছিল, তারা মনে করেছিল যে শেষ, টাকাগুলো তারা এনক্যাশ করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এটা হলো প্রথম কাজ। 2 নম্বর হলো এই যুদ্ধের ফলে আমাদের যে প্রবাসী শ্রমিক ভাই যারা ওখানে আছেন, তাদের আয় রোজগার বেড়ে গেছে, কাজকর্ম বেড়ে গেছে। মালিকরা যারা ওখানে সেই কফিল, তারা সব কিছু খুব দ্রুত গুছিয়ে আনতে চাচ্ছে, পালাতে হতে পারে, যে কোনো জিনিস করতে পারে, কিয়ামত হয়ে যেতে পারে। এই জন্য মানে কোনো কার্পণ্য করছে না কোনো কাজে। বাবা তুমি এই কাজটা শেষ করে দাও, বা এই কাজটা শেষ করো, এই প্রোডাকশনটা শেষ করো, দরকার হলে 100 সেই রিয়াল বেশি নাও। এইভাবে কিন্তু তাদের আয় রোজগার বেড়ে যাচ্ছে। আমেরিকার সঙ্গে আমাদের যে বাণিজ্য এই সময়টাতে, সেটাও বেড়ে যাবে, মধ্যপ্রাচ্যে সব কিছু বেড়ে যাবে। কিন্তু তারপর কেন অর্থনৈতিক সংকট থাকবে? তারপর কেন সরকারের যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব জায়গাতে গরমিল দেখা দেবে? এটা তো দেখা দেওয়ার কথা নয়। যখন ইরানে ইরাক যুদ্ধ হয়েছিল দীর্ঘকালীন, আমাদের কি কোনো সমস্যা হয়েছিল? যখন ইরাক কুয়েত যুদ্ধ হলো, তখন তো আমাদের কোনো সমস্যা হয়নি। বেশ কিছু শ্রমিক ভাইরা সেখান থেকে চলে এসেছিল, কয়দিন পরে যে কজন চলে এসেছিল তার কয়েক গুণ আবার আমরা পাঠিয়েছিলাম। কুয়েত থেকে লোক এসেছে, ইরাক থেকে লোক এসেছে, লিবিয়া থেকে লোক এসেছে, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কজন ফেরত এসেছে তার 10 গুণ আমরা সেখানে আবার পাঠিয়ে দিয়েছি। এই যুদ্ধ যে পরিণতি ডেকে নিয়ে আসছে, সেখানে সংযুক্ত আরব আমিরাতে এখন আমাদের প্রায় 10 লাখ লোক আছে। এটা
যদি অবকাঠামোর উন্নয়ন তাদের করতে হয়, বাংলাদেশ থেকে আরও 10 থেকে 20 লাখ লোক নিতে হবে, কাতারে নিতে হবে লোক, সৌদি আরবে লোক নিতে হবে, এবং ইরানে একটা বিরাট সংখ্যক শ্রমশক্তি, যেটা 80 দশকে ছিল, 90 দশকে ছিল। এভাবে অন্তত ইরানে 20 লাখ লোকের কর্মসংস্থান তৈরি হবে। কিন্তু সেটা না হয়ে এখন এই সমাজে কেন এত বিশৃঙ্খলা? এটা হলো প্রশ্ন। আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকারের দুর্ভোগ এবং দুর্দশার যে মূল কারণ হলো সরকারের বেশিরভাগ কর্তা ব্যক্তি তারা আল্লাহকে ভুলে গেছেন। এরা সবাই একটা সময় আল্লাহর কাছে আত্মসমর্পণ করতো। আওয়ামী লীগের জমানাতে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতো, মাপ চাইতো, অঙ্গীকার করতো যে আমরা যদি কোনোদিন সুসময় পাই তাহলে আমরা কোনোদিন অন্যায় করবো না, দেশ জাতির সেবা করবো, আল্লাহ তুমি এই বিপদ থেকে রক্ষা করো। যখন আল্লাহ শেখ হাসিনার সেই ক্ষমতা ত্যাগের পরপরই তাদেরকে একটা সুযোগ করে দিল, আল্লাহকে তারা 1 ঘন্টা সময় দেয়নি। 1 ঘন্টার মধ্যে ব্যাংক দখল করেছে, বিমা দখল করেছে, পথ ঘাট মাঠ ময়লার বাজার থেকে শুরু করে সব কিছু, সরকারি অফিস আদালত কোর্ট কাছারি ব্যাংক বিমার বাইরে গিয়ে যে টেলিভিশন কেন্দ্র পত্রিকা অফিস সব জায়গাতে যে যার মতো মানে খাবলে টেনে হিসড়ে কামড়িয়ে সব কিছু তারা দখল করেছে। আর এটা দেখে আল্লাহ কি নারাজ হবে না? আল্লাহ বলেছেন পবিত্র কালামের পাকে যে আমি ওদের কান্নাকাটি শুনে যখন তাদেরকে ক্ষমা করে দিই এবং তাদের অশান্তি দূর করে শান্তি দিই, তখন তারা এমন আচরণ করে অবস্থা দেখে মনে হয় তাদের কোনোদিন তাদের কোনো বিপদই ছিল না। এখন আপনি বিএনপির যে নেতাকর্মী তাদের পোশাক দেখেন, হাঁটা দেখেন, চালচলন দেখেন, কোথাও কোনো বিনয় নেই, কৃতজ্ঞতা নেই। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে তারা সারাটা জীবন অতীতে ক্ষমতায় ছিল, এখন আছে এবং আগামী দিনেও ক্ষমতায় থাকবে। ফলে কোনো রকম অংশগ্রহণ ছাড়া, কোনো রকম স্যাক্রিফাইস ছাড়া, কেবলই মাত্র তারা আওয়ামী লীগের দ্বারা জুলুম নির্যাতনের শিকার হয়েছে। এই কারণ হলো আওয়ামী লীগ তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে মারবে, দোষটা ছিল আওয়ামী লীগের। কিন্তু একটি লড়াই করার জন্য, সংগ্রাম করার জন্য, একটি জাতিকে মুক্তি দেওয়ার জন্য বিএনপি যারা নেতাকর্মী তারা সেই কাজগুলো করেনি আওয়ামী লীগ জমানাতে। কিন্তু তারপরেও পরিস্থিতি এমন একটা জায়গাতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে সুযোগ দিয়েছে সেই সুযোগ তারা পেয়েছে। কিন্তু সেই সুযোগ পাওয়ার পর যে আনুগত্য দেখানো দরকার, যে কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার আল্লাহর প্রতি এবং আল্লাহর বান্দাদের প্রতি, এবং আল্লাহর যে সকল সাহায্যকারী শক্তি রয়েছে যারা বিএনপিকে সাহায্য করেছে তাদের প্রতি তাদের যে কৃতজ্ঞতা থাকা দরকার, এটা তারা দেখাচ্ছে না। 2 নম্বর হলো যে অনেকগুলো সমস্যা, ছোট ছোট সমস্যা, কিন্তু অযোগ্য লোকদের কারণে, অথর্ব লোকদের কারণে, যাদের সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই, যাদের সঙ্গে দেশের সম্পর্ক নেই, যাদের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই, কেবলই মাত্র কেউ হয়তো কারো আত্মীয়, কেউ হয়তো কারো পছন্দের, কেউ হয়তো কারো আত্মীয়, কিংবা কোনো কারণ নেই, এমনি দেখা গেল যে আমার শত্রু গণেশ, তো গণেশের শত্রু পরেশকে আমি মন্ত্রী বানাইলাম গণেশকে শিক্ষা দেওয়ার জন্য। এইভাবে এই যে 1.5 মাসে এই সরকারের গুরুত্বপূর্ণ পদ পদবিতে এইরকম পরেশ, এরকম গণেশ যে সিনড্রোম, সেই সিনড্রোমের অধীনে বহু মানুষ এখানে নিয়োগ লাভ করেছেন। ফলে সরকারি কাজকর্মের কোনো গতিশীলতা আসেনি। এখানে যে সকল বড় বড় পদ পদবিতে রাজনৈতিক নিয়োগ হয়েছে সেখানে কেউ হ্যাপি নয়, কারো মুখে হাসি নেই। যে দয়া পেয়েছে সেও হাসিতে ভরপুর নয়। আবার অনেকে হয়তো মন্ত্রী এমপি বানানো হয়েছে, কিন্তু তার পেছনে এমনভাবে ফেউ লাগিয়ে দেওয়া হয়েছে যে সেখান থেকে শুধু দীর্ঘশ্বাস বের হচ্ছে। ফলে কেবলই মাত্র কয়েকজন, গুটি কয়েক 2-3 জন লোক পুরো সরকারি ব্যবস্থায় তারা তাদের মতো হাসছে, ফিরছে, চলছে, কথা বলছে, আজ ইজ দুনিয়া সব কিছুকে আছে। কিন্তু বাকি যারা সবাই আছে তারা উদাসীন, আকাশের দিকে তাকায়, ডানে বামে তাকায়, কিন্তু কোথাও তারা স্বস্তির নিঃশ্বাসটি খুঁজে পায় না। দর্শক, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনা শুনেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।